মাননীয় স্পিকার, গতবার সংসদে আমি ব্যাংকিং খাত অন্যান্য বিষয়ে অনেক কিছু বলেছিলাম। এবার ব্যাংকিং খাত দিয়ে আমি শুরু করব। তারপরে আমি বিদ্যুৎ খাত সম্পর্কে কিছু কথা বলতে চাই এবং গ্যাস খাত, এই দুটো নিয়ে আমি কথা বলতে চাই। এইসব বিষয়ে আমার যে তথ্য উপাত্তগুলি আমি সরাসরি সরকারি তথ্য থেকে নেওয়ার চেষ্টা করেছি যতগুলো সম্ভব। কিছু কিছু তথ্য আমি নিয়েছি যেটা সংবাদ মাধ্যমের মাধ্যমে পেয়েছি, তারাও সোর্স দিয়েছে, সরকারি সোর্স। তো আমার তথ্য উপাত্তের উপর ভিত্তি করে আমি কিছু মন্তব্য অথবা কিছু সুপারিশমালা পেশ করতে চাই। তো সেখানে যদি আমাদের যে ডাটাগুলো আমরা ইউজ করেছি সেখানে কোনো ভুল ত্রুটি থাকতেই পারে, যেহেতু আমি যেটার থেকে করেছি অনেক সময় সংবাদ মাধ্যম থেকে করেছি, কাজেই এগুলোতে আমার মনে হয় সকলে সেইভাবেই জিনিসগুলো দেখবেন। আমি যেটা পেয়েছি সেটার উপর বেসিস করে আমি আমার মন্তব্য করব। ব্যাংকিং খাতের ব্যাপারে আমি গতবার যখন কথা বলেছিলাম অনেক কিছু, এই খেলাফি ঋণের কথা, বিভিন্নভাবে ব্যাংকের টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে, ব্যাংকগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো এইসব ব্যাপারে অনেক কথা বলা হয়েছে। তারপরে সময় চলে গেছে 1 মাসের বেশি, ব্যাংকের অবস্থা আগের চেয়ে ভালো হয়নি, বরং মনে হচ্ছে যেন খারাপের থেকে আরও খারাপের দিকেই যাচ্ছে প্রতিদিন। তো এখন এটার বিষয়ে যেটা মনে হচ্ছে সেটার আমাদের তো কথা বলার দরকার, বলছি। উন্নতি তেমন কিছু হচ্ছে না। এই বিষয়ে একটা কথা আমি এখানে একটু কোট করতে চাই, একটা আমার কাছে ভালো লেগেছে, খুব প্রাসঙ্গিক। একজন আমাদের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ হোসেন জিল্লুর গত 4 মে একটা জায়গায় সেমিনারে রাজনীতি অর্থনীতি বাংলাদেশ এখন, এই ব্যাপারে কিছু কথা বলেছেন। কথাগুলো খুব প্রাসঙ্গিক জন্য আমি একটু কোট করতে চাই মাননীয় স্পিকার। উনি বলেছেন, কোট, ব্যাংকিং খাতে নীতি তৈরি করা হচ্ছে নির্দিষ্ট কোনো দুর্নীতি করার জন্য। দুর্নীতি এখন আমাদের সিস্টেমে, ব্যবস্থাপনায় যুক্ত হয়ে গিয়েছে। তিনি আরো বলেছেন, কোট, গত 15 বছরে দেশের রাজনীতি অর্থনীতির মধ্যে সম্পর্কটা কেমন হয়েছে তার একটি বিশ্লেষণ হওয়া প্রয়োজন। আমরা শুনে থাকি উন্নয়ন হয়েছে, দুর্নীতি হয়েছে। এমন কথা প্রচলন আছে মাঠে যে উন্নয়ন হলে দুর্নীতি কিছুটা হবে, কিন্তু দুর্নীতি এখন আমাদের ব্যবস্থাপনায় যুক্ত হয়ে গেছে। দুর্নীতি বেড়ে যাওয়ার আরেক কারণ জবাবদিহিতা না থাকা। সরকার ও প্রশাসনের জবাবদিহিমূলক আচরণ অনুপস্থিত হওয়ার কারণ হচ্ছে আমাদের নির্বাচনী ব্যবস্থা। মন্তব্য করে তিনি বলেন, শুধু 7ই জানুয়ারি নির্বাচন নয়, অতীতের ধারাবাহিকতায় দেখেছি নির্বাচনী ভোটটা অনুপস্থিত হয়ে গেছে। মাননীয় স্পিকার, এটা তার কথা। যশোরের হাইটেক পার্ক এখন কমিউনিটি সেন্টারের জন্য ভাড়া দিতে হচ্ছে মন্তব্য করে জিল্লুর রহমান বলেন, গত 15 বছরে উন্নয়নের অর্থায়নটা ঋণ নির্ভর হয়ে গেছে। উন্নয়ন খরচের অদক্ষতা অনেক বেড়ে গেছে। একদিকে ঋণ নির্ভর উন্নয়ন, আমাদের ব্যবস্থাপনা একীভূত হয়ে গেছে। ব্যাংকিং খাতে নিয়ম নীতি তৈরি হচ্ছে দুর্নীতির প্রয়োজনে। নীতি তৈরি করা হচ্ছে নির্দিষ্ট কোনো দুর্নীতি করতে। দুর্নীতি ধরা পড়লেও তাদের বিচার হচ্ছে না। মন্তব্য করে তিনি বলেন, আপনি দুর্নীতি করছেন, সমস্যা নেই, বলা হচ্ছে করিস না। যেভাবে দুর্নীতি আমাদের সিস্টেমে একীভূত হয়ে গেছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ ধরে রাখতে পারছি না, আমদানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এগুলো অদক্ষ অর্থনীতির কুশাসন। এর পরিণতি সম্পর্কে তিনি বলেন, সামষ্টিক অর্থনীতিতে এক ধরনের শূন্যতা তৈরি আবার দেখতে পাচ্ছি। আর্থিক হিসাবে কিন্তু ঘাটতি এখনো আছে। কর্মসংস্থানের জন্য শিক্ষিত যুবকরা দেশ ছাড়ছেন। এতে ব্রেন ড্রেন হচ্ছে, মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার সময় এটি আকাঙ্ক্ষিত নয়। আনকোট। মাননীয় স্পিকার, এই ব্যাংকিং খাত নিয়ে কথাটা যেহেতু এসছে, আমি সেই জন্যই আবার এখানে বলতে চাই যে আমার কাছে একটা এনআরবিসি ব্যাংক, তাদের 13 জন স্টক স্পন্সর, উদ্যোক্তা পরিচালক এবং পরিচালক, তারা শেয়ার হোল্ডার পরিচালক, তারা আমাকে একটা পত্র দিয়েছে 30 এপ্রিল 2024। সেখানে তারা আমাকে বলেছেন যে এই ব্যাংকটা দুর্নীতিতে ডুবে যাচ্ছে। বিভিন্নভাবে আমরা অনেক আশা করে এখানে অনেক লগ্নি করেছি, অনেক টাকা এখানে দিয়েছি, কিন্তু এই ব্যাংকটার যে অবস্থা দেখা যাচ্ছে, এই টাকা আমরা ভবিষ্যতে আর এই ব্যাংক থাকবে কিনা, আমরা টাকা পাবো কিনা জানি না। তো সেই কারণে তারা আমার কাছে কিছু করার জন্য দিয়েছেন। এখন আমার তো করার এখতিয়ার খুবই কম। আমি সংসদের যেহেতু আছি, বিরোধী নেতা হিসাবে সংসদের হয়তো তুলে ধরতে পারি। সেই কারণে আমি এখানে জিনিসটা তুলে ধরতে চাচ্ছি। ওনারা যেটা বলেছেন সেটা হলো, ওনারা এখন বিভিন্নভাবে ওনাদের সমস্যাগুলো সম্পর্কে ওনারা ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ইত্যাদিকে বলেছেন প্রায় মার্চ মাসে 2022 সালে। বিভিন্ন সময় বলার পরে এটার ব্যাপারে গভর্নর সাহেব কিছু অ্যাকশনও নিয়েছিলেন, এবং তারপরে একটা বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট, ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি ফ্রড ডিভিশন হতে বিশেষ পরিচালনা টিম গঠন করে
পরিচালনা পরিষদ করা হয় এবং এটা একটা ইন্সপেকশন টিম করে ইন্সপেকশন করা হয়েছে। সেখানে প্রায় 15 দিন ইন্সপেকশন করার পরে সেই টিম একটা রিপোর্ট দিয়েছে এবং সেখানে অনেক অভিযোগকে তাদের জানা মতো এবং তারা আমাকে যেটা বলতে চেয়েছেন নিশ্চিত করেছেন যে অনেক অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তারা সেখানে সুপারিশ করেছেন কিছু সুনির্দিষ্ট এখানে অ্যাকশনে যাওয়ার জন্য। কিন্তু এই বিষয়ে আর কোনো পদ্মাবধি আর কোনো কিছু হয়নি। তারা আমাকে যে এখন কথা হলো সেখানে তারা বলছেন যে এখানে আমরা বলেছি কথাগুলো, ব্যাংকের বর্তমান শীর্ষ নেতৃত্বের দুর্নীতি অনিয়মের কথা বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। পরিচালকদের মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের চুক্তিভিত্তিক নিয়োগ, কমিশন বাণিজ্য কর্মকর্তা নিয়োগ, চেয়ারম্যানের অবৈধভাবে 2টি কার্যালয় ব্যবহার, পছন্দের কর্মকর্তার অস্বাভাবিক ইনক্রিমেন্ট, পদোন্নতি, কেন্দ্রীয় ব্যাংকের আউটসোর্সিং নীতিমালা লঙ্ঘন, বাংলাদেশ ব্যাংকের উপর প্রভাব বিস্তারের জন্য বাংলাদেশ ব্যাংকের বড় কর্তাদের আত্মীয় স্বজনদের অভিজ্ঞতা ছাড়াই ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ সহ বিভিন্ন অনিয়মের উপর বিস্তারিত রিপোর্ট করা হয়েছে বলে তারা আমাকে জানিয়েছে। সেগুলো ইন্সপেকশন রিপোর্টে বেরিয়েছে এবং সেটা তারা বলেছেন আমাকে যে তারা এটা জানেন যে তাদের এটা জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংকে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো দীর্ঘদিন অপেক্ষা করার পরে আমি যেটা বুঝতে পারলাম তাদের কথায়, তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে গেছেন, দৌড়ে ঘুরেছেন এবং সেখানে বিভিন্ন পত্রিকায় বিশালভাবে খবর এসছে। সেগুলো আমাকে ওনারা কাটিং দিয়েছেন, আমি দেখলাম। সেটা হলো অক্টোবর মাস 2023 সালে আজকের পত্রিকা এসছে, যিনি রক্ষক তিনি এখন ভক্ষক। তারপর আবার ডিসেম্বর 25 তারিখে প্রথম আলোতে এসছে এনআরবিসি ব্যাংকের বাজেয়াপ্তযোগ্য শেয়ারও বিক্রি, বাজেয়াপ্তযোগ্য শেয়ারও বিক্রি। কালবেলাতে এসে 2024 সালের 23 জানুয়ারি রাহুল গ্রাসে এনবিআরসি ব্যাংক। নিউ এজ এসছে 2024 সালের মার্চ মাসের 25 তারিখে এনআরবিসি ব্যাংক প্ল্যাগড বাই করাপশন ইররেগুলারিটিস। তারপর আপনার সমকালে এসছে চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতার কবলে এনআরবিসি ব্যাংক 2014 সালের মার্চ মাসের 25 তারিখে 23 তারিখে। আর ডেইলি স্টারে 4টা রিপোর্ট হয়েছে, একটা হলো 23/3/24, একটা 22/3/24, একটা 22/3/24 দুটো হয়েছে, আর 21/3/24 হয়েছে। সেখানে হেডলাইনগুলো মানে পড়লেই বোঝা যায় যে কি অবস্থা। ডেইলি স্টার হচ্ছে ডুবিয়াস রিওয়ার্ড ফর এ সিলেক্টেড ফিউ, ক্যাপিটাল ফ্লাইট কাভার আপ, এ সেসফুল অফ ব্যাংকিং ইররেগুলারিটিস। সেসফুল এই কথাটার মানে আমি প্রথমে বুঝতে পারিনি, জঘন্য ব্যাপার আর কি, গান বোর্ডরুম। এখন কথা হলো যে এগুলোর পরে ওনারা যখন ওটার উপরে কোনো কাজ হচ্ছে না দেখছেন, তখন ওনারা আমাকে চিঠি লিখেছেন কিছু করা যায় কিনা। তো আমার তখন মনে হলো যে আমাদের দেশের ব্যাংকগুলি যে আস্তে আস্তে রুগ্ন হয়ে যাচ্ছে এবং ব্যাংকগুলি যে আস্তে আস্তে ধ্বংসের পথে যাচ্ছে, এটা একটা ভালো উদাহরণ যে এই ধরনের একটা কারণ এইভাবে হয়তো এক একটা ব্যাংক এদের মালিক যারা স্পন্সর ডাইরেক্টরস তারা চেষ্টা করে যাচ্ছেন বিভিন্নভাবে যে কোনো ক্রমে এটাকে ঠেকানো যায় কিনা। তারা ঘরে ঘরে ঘুরছেন, দূরে দূরে ঘুরছেন এবং তারা হলেন আমাদের দেশের প্রবাসী, দেশি মানুষ বিদেশি থেকে বিদেশে উপার্জন করেন এবং সেই উপার্জনের অর্থ দেশে পাঠিয়ে একটা ওখানে দেশের উন্নয়নে তারা অংশগ্রহণ করার জন্য তারা এই কাজটি করেছেন এবং আমরাই তাদেরকে ডেকে এনেছি যে তোমরা টাকা পয়সা ইনকাম করছো বিদেশে, আমাদের দেশে ইনভেস্ট করো, দেশের উন্নয়নে কাজ করো। কিন্তু এসে তারা এখন যেটা অবস্থা হয়েছে, আমাকে যেটা বলছেন তারা এখন বলছে ভাই আমাদের তখন ভিক্ষা চাইলে কুত্তা সামলা অবস্থা হয়ে গেছে, মানে আমাদের যেটা দিয়েছি সেটা আর ফেরত পাবো কিনা এটা নিয়ে আমরা অডিট হয়ে গেছি। তো এটা আমি মনে করি আমাদের দেশের ভাবমূর্তির জন্য এটা মঙ্গলজনক নয়। আর এই ধরনের কাজে যদি এরকম আমরা করতেই থাকি তাহলে ভবিষ্যতে আর কেউ এরকমভাবে বিদেশ থেকে টাকা নিয়ে এখানে এসে ইনভেস্ট করতে চাইবেন না। মানে স্পিকার, এভাবেই কিন্তু আমরা আমাদের জনগণের শুভ চেতনাগুলি কিছু মানুষের লোভ, অদক্ষতা ও অদূরদর্শিতার কারণে ধ্বংস করে ফেলছে। আমরা ম্যানেজ করতে পারছি না, মানুষে এগিয়ে আসছে আমাদের সাহায্য করার জন্য, আমরা তাই গ্রহণ করতে পারছি না। সেই জন্য আমি অনুরোধ করছি এনআরবিসি ব্যাংকের অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি যে অভিযোগ সেগুলো খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়া উচিত। আমার ধারণা বাংলাদেশ ব্যাংক অথবা অর্থ মন্ত্রণালয় যেটা ব্যাংকিং বিভাগ তাদের এটা দায়িত্ব। আমি প্রত্যাশা করব যে এই ভুক্তভোগীদের যে উদ্বেগ তার প্রমোশনের জন্য প্রশমনের জন্য তারা কিছু কাজ করবেন, নিরসনের জন্য তারা কিছু উদ্যোগ নেবেন। মানে স্পিকার, এবার আমি বিদ্যুৎ সেক্টর সম্পর্কে যদি কথা বলতে চাই। আমি কতগুলো স্লাইড তৈরি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত স্লাইডগুলি বোধহয় চলছে না, নাহলে কাজটা দেখাতে খুব অসুবিধা হবে। তবু আমি চেষ্টা করবো বলার জন্য। এটা কিছুদিন আগেও আমরা দেখলাম, মানে লোডশেডিং হচ্ছে শহরের তুলনায় গ্রাম অঞ্চলে বেশি লোডশেডিং, শিল্প অঞ্চলেও লোডশেডিং হয়েছে। এটা নিয়ে কথা হয়েছে, সংসদে অনেক কথা হয়েছে।
আমরা যেটা জানলাম পরবর্তীতে খোঁজ খবর নিয়ে যে আমাদের দৈনিক প্রয়োজন হয় 13 থেকে 17,000 মেগাওয়াট, আর উৎপাদন হচ্ছে 13 থেকে 15,000 মেগাওয়াট। 29 এপ্রিল সবচেয়ে বেশি, লাস্ট এটা রিপোর্ট পেলাম যে 3,000 মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে। এখন এই কারণে আমার মনে হলো যে এই এতদিন থেকে আমরা অনেকভাবে এই পাওয়ার সেক্টরটাকে ডেভেলপ করার চেষ্টা করছি, অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে পাওয়ার সেক্টরে, কিন্তু আলটিমেটলি কি লাভ হলো এটা একটা মূল্যায়ন করা উচিত বলে আমি মনে করেছি, সেই জন্য এগুলো করেছি। সেটা দেখা যাচ্ছে যে আমি খোঁজ নিয়ে দেখলাম যে অনেকে বলছেন না লোডশেডিং হচ্ছে না, সংসদে প্রশ্ন আসছে, মন্ত্রী বলেছেন, মাননীয় মন্ত্রী বলছেন লোডশেডিং হচ্ছে না। তো আমি নিজে বিভিন্ন জায়গায় টেলিফোন করলাম, বিভিন্ন জায়গায় খোঁজ নিলাম, নিউজ পেপার কাটিং দেখলাম সব জায়গায়, সেখানে দেখা গেল যে বিভিন্ন পত্রিকার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাইয়ের তথ্য অনুযায়ী রাজধানী ঢাকায় বিদ্যুৎ সরবরাহের কোনো ঘাটতি ছিল না। শুধু এরা বলছে যে কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে গ্রিড ত্রুটির কারণে। 29 এপ্রিল বসুন্ধরার পাশাপাশি এলাকায় কয়েক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ পারেনি ডেসকো, এটা তারা স্বীকার করেছে, যেটা কিন্তু লোডশেডিংটা শহরে হয়নি। ঢাকার বাইরে বিদ্যুৎ সরবরাহ করে পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি পিডিবি, তারপরে করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এবং রুরাল ইলেকট্রিবিউশন বোর্ড। এর মধ্যে দেশের অধিকাংশ গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। লোডশেডিংয়ে ভুগছে এই সংস্থায় মূলত, এবং এই গ্রাহকদের 55% আপনার লোডশেডিং বিদ্যুৎ পায়নি এই সময়টায়। তীব্র দাবদাহের ওঠামায় গ্রামাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি লোডশেডিং ভোগ করেছে। আইবি সূত্র বলছে লোডশেডিং হচ্ছে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী, সিলেট অঞ্চল ছাড়াও ঢাকার আশেপাশের জেলা এবং বরিশালে, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলায় এসব এলাকায় 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং করতে হয়েছে তীব্র দাবদাহের মধ্যে। শিল্প কারখানায় লোডশেডিং না করার জন্য সরকারের নির্দেশনা ছিল, তা থাকলেও এটা পুরোপুরি মানা হয়নি। গাজীপুর মহানগরের নওজোর এলাকার তোহা ফ্যাশন লিমিটেডের কারখানা মহাব্যবস্থাপক কবিরুল হাসান বলেন 6-7 ঘন্টা লোডশেডিং থাকে। জেনারেটর চালু রাখলে মাসে 15 লাখ টাকার ডিজেল লাগতো, এখন 30 থেকে 35 লাখ টাকা ডিজেল খরচ করতে হচ্ছে। বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান বলেন স্বাভাবিক সময়ের চেয়ে শিল্প কারখানার উৎপাদন অর্ধেক কমে গেছে। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর মহাব্যবস্থাপক মনোয়ারুল ইসলাম ফারাজি বলেন গড়ে 30% বিদ্যুৎ সরবরাহ কম পাচ্ছি, দিনে রাতে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলার জন্য 2 বছর, এখন আমি এটা সমস্যাগুলো বললাম যে লোডশেডিং বন্ধ হয়নি, আমাদের বিদ্যুৎ খাতের যেটা সমস্যা এখনো রয়ে গেছে, সেখানে আমরা কি থেকে শুরু করেছিলাম এটা নিয়ে আমি বলতে চাই মাননীয় স্পিকার। 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলার জন্য তখন একটা এই ধরনের বিরাট লোডশেডিং এর অবস্থা হয়ে গেছিল, ঘরে ঘরে একেবারে মানে কেরোসিনের লাঠি দিয়ে আমাদের ঘর চালাতে হচ্ছে, অনেক জায়গায় অনেক সমস্যা হচ্ছিল। সেই সময় বিশেষভাবে বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন করা হয়। 2012 সালে 2 বছরের জন্য করা হয়েছিল, 2012 সালে 2 বছরের জন্য এটাকে আবার বাড়ানো হয়, 2014 সালে 4 বছরের জন্য বাড়ানো হয়, 2018 সালে 3 বছর এবং সবচেয়ে 2021 সালে 5 বছরের জন্য আইনের মেয়াদ বাড়ানো হয়েছে। এর ফলে 2026 সাল পর্যন্ত আইনটি কার্যকর থাকবে। মাননীয় স্পিকার, এই আইনে এখন বিধান করা হয়েছে যে বিদ্যুতের জন্য জ্বালানি আমদানি অথবা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন অথবা বিদ্যুৎ ও জ্বালানি খাতে অন্য যে কোনো কার্যক্রম গৃহীত কোনো ব্যবস্থা, আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের কাছে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই আইনের আওতায় বিনা টেন্ডারে, বিনা দরপত্রে ভাড়াভিত্তিক বিদ্যুৎ ক্রয়, এলএনজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি, বিনা দরপত্রে গ্যাস বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ, অবকাঠামোগত নির্মাণ করার সুযোগ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এই আইন অনুসারে বিদ্যুৎ ও সেজন্য ব্যবহার্য জ্বালানি সংক্রান্ত কেনাকাটার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তাদের বিচারের আওতায় আনা যাবে না। এসব বৈশিষ্ট্যের কারণে এই আইনকে দায় মুক্তি আইন বলে অভিহিত করা যায়। মাননীয় স্পিকার, প্রথমবার এই আইনটি করার সময় যে অবস্থা ছিল তাতে সকলেই মনে করছে এটা খুব দরকার এবং হওয়া উচিত। এখন প্রশ্ন হলো যে এই আইনটার উদ্দেশ্য ছিল কি? এক কথায় এই আইনটির লক্ষ্য উদ্দেশ্য ছিল যুক্তিসঙ্গত খরচে দেশব্যাপী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এই দায়িত্ব পালনকালে দায় মুক্তি আইন করে কর্তৃপক্ষকে অসীম ক্ষমতা প্রদান করা হয়েছিল। এখন বিদ্যুৎ সরবরাহের বর্তমান পরিস্থিতি 2014 সালে এখন এসে আমরা কি দেখছি? আমি মনে করি এটা মূল্যায়ন হলো যে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন হয়নি। বাস্তবতা হচ্ছে বিদ্যুৎ লোডশেডিং অব্যাহত আছে, যেটা একটু আগে বললাম। আর কিন্তু সেখানে মজার ব্যাপার হলো যে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ পিজিসিবি সূত্রের মধ্যে 29 এপ্রিল লোডশেডিং হয়েছে 3000-এর উপরে, 3196 মেগাওয়াট।
লোডশেডিং বিষয়ে পিডিবির দায়িত্বশীল কর্মকর্তা, এখানে আমি কথাটা আবার বলছি, লোডশেডিং বিষয়ে পিডিবির দায়িত্বশীল কর্মকর্তা বলেন গ্যাস ও কয়লা থেকে পরিকল্পনা মতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তবে বকেয়া বিলের জটিলতা তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে পুরোদমে উৎপাদন করা যাচ্ছে না। জ্বালানি তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে 4000, ওনার কথা 4500 মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল, এটি 3000 মেগাওয়াটের বেশি করা যাচ্ছিল না। সেই একই সাথে ভারতের ঝাড়খণ্ডের আদানির বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়, জাতীয় গ্রিডে বিদ্যুৎ রপ্তানি বন্ধের ফলশ্রুতিতে 3000 মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে। অর্থাৎ তেল চালিত 15000 মেগাওয়াট এবং আদানি বিদ্যুৎ কেন্দ্রে অবশিষ্ট বিদ্যুৎ না থাকায় লোডশেডিং হয়েছে। আমাদের স্পিকার, আমাদের চাহিদা হলো 17000 মেগাওয়াট, ম্যাক্সিমাম এখন চাহিদা হলো 17000 মেগাওয়াট। আর আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 27162 সরকারি হিসাবে। প্রয়োজনের চেয়ে 10,000 মেগাওয়াটের উপর উৎপাদন ক্ষমতা বিদ্যুৎ কেন্দ্র বসে আছে। আর অর্থাৎ এই 10,000 মেগাওয়াট বিদ্যুতের উৎপাদন এবং সরবরাহের বিষয়টি আমার এখন কথাটা আসলো যে এই 10,000 যখন ওনাদের স্টকে আছেন, যে ক্যাপাসিটি আছে আমাদের, তখন উনি কর্মকর্তা পরিকল্পনা যখন প্রণয়ন করলেন তখন এই চিন্তা তাদের মাথায় আসলো না কেন যে এই 10,000টা আমার এখানে বসে আছে, এটা আমি কেন ব্যবহার করছি না? এই অতিরিক্ত উৎপাদনক্ষম বিদ্যুৎ কেন্দ্র বেসরকারি খাতে অনেক বেশি সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দেওয়ার জন্য। এখন অনুসন্ধানে দেখা যায়, স্পিকার, ভেরি ইন্টারেস্টিং, অনুসন্ধানে দেখা যায় যে এই ধরনের বেসরকারি মালিকানাধীন কেন্দ্রের একটি বড় অংশ কখনো বিদ্যুৎ উৎপাদন করেনি বা খুব ক্ষীণ সংখ্যক বিদ্যুৎ উৎপাদন করেছে, যেমন কোনো ক্ষেত্রে সক্ষমতার 1 থেকে 2%। এগুলো সরকারি হিসাব, স্পিকার, এটা আমার কথা না। অর্থাৎ কেন্দ্রগুলি অধিকাংশ সময় উৎপাদন বিহীন অলস সময় পার করেছে, সরকারি হিসাব। 2018 থেকে 22 পর্যন্ত কিছু বিদ্যুৎ কেন্দ্রে কোনো উৎপাদন করেনি, কিন্তু তাদের পরিচালনার সকল ব্যয় সরকার বহন করেছে। তাদের একটি তালিকা নিচে দেওয়া হলো, আমি জানি না তালিকা, হ্যাঁ, উৎপাদন শূন্য বিদ্যুৎ কেন্দ্র। অর্থ বছর 2017-18-তে সরকারি 12টি, বেসরকারি 7টি, এটা বসেছিল, একটা বিন্দু উৎপাদন করেনি। তাদেরকে দেওয়া হয়েছে, ফিক্স খরচ দেওয়া হচ্ছে 253 কোটি টাকা বছরে। 2018-19 সালে 12টি সরকারি এবং 13টি বেসরকারি বসেছিল, তাকে দেওয়া হচ্ছে 778 কোটি টাকা খরচ করা হয়েছে তাদের পিছনে। 2019-2020 সালে সরকারি ছিল 18টি, বেসরকারি 3টি বসেছিল, সম্পূর্ণ কোনো উৎপাদন করেনি, তাদেরকে দেওয়া হচ্ছে 1724 কোটি টাকা। এগুলো আমি সরকারি হিসাব থেকে বলছি, ডেইলি স্টারে টেস্টে, আমি জানি না সত্য না হলে সেটা খবর বের করা যাবে হয়তো। আমার কাছে যেটা খবর আছে সেটা এটি। 2020-21-এ 15টি সরকারি, বেসরকারি নাই 3300, এটা বসেছিল 3034 কোটি টাকা, 334 কোটি টাকা তাদেরকে দেওয়া হয়েছে। 21-22-এ 13টি সরকারি, 3টি বেসরকারি বসেছিল, 733 কোটি দেওয়া হয়েছে। টোটাল 3822 কোটি টাকা দেওয়া হয়েছে। একটা পয়সা, একটা দিন, একটা কোনো বিদ্যুৎ উৎপাদন করা হয়নি। আবার 2021 থেকে 22 সাল পর্যন্ত দেশে 151টি বিদ্যুৎ কেন্দ্র ছিল, তার মধ্যে 22টি সরকারি ও 26টি বেসরকারি, অর্থাৎ সর্বমোট 68টি বিদ্যুৎ কেন্দ্র গত 5 অর্থ বছরে তাদের উৎপাদন সক্ষমতার 10% বা তার চেয়ে কম বিদ্যুৎ উৎপাদন করেছে, কিন্তু উৎপাদন না করে তাদেরকে পুরোপুরি ক্যাপাসিটি চার্জ সম্পূর্ণভাবে দিতে হয়েছে। এখন কথা হলো, আগে বলেছি, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে সরকারি হিসাবে 27162 মেগাওয়াট। এর মধ্যে 13500 মেগাওয়াট পর্যন্ত সাধারণত ব্যবহার করা হয়, কিন্তু সম্প্রতি এই হঠাৎ করে খুব গরম পড়াতে ব্যবহারটা বেড়ে গেছিল 16477 বা 17000-এর মতো। সেটাতে উৎপাদনের রেকর্ড করা হয়েছে প্রায় 1000 বেশি মেগাওয়াট উৎপাদন ক্ষমতা বিদ্যুৎগুলি, প্রায় 10,000 এর বেশি মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলি বসেছিল। এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রগুলি উৎপাদন ছাড়াই ক্যাপাসিটি চার্জ প্রদান করা হচ্ছে, যদি তাদের উৎপাদন সক্ষমতা ব্যবহার যদিও অনেক সময় তাদেরকে দরকার ছিল, একটু আগে যেটা বললাম, কিন্তু অজ্ঞাতের কারণে সেটি করা হয়নি। আশঙ্কা হয় এগুলি
সত্যিকার অর্থে এই বিদ্যুৎ কেন্দ্রগুলি কি সচল ছিল কোনো সময়, বা সচল অবস্থায় আছে এখনো? অনেকে ঠাট্টার ছলে বলেন অনেক সময় যে কোনো খেলনা কেন্দ্রে বসে দেওয়া হয়েছে, যেহেতু না চালিয়ে বিদ্যুৎ উৎপাদন না করে পয়সা পাওয়া যায়, তো বিদ্যুৎ কেন্দ্রের দরকার কি? বলা হয় বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড প্রতি বছর উৎপাদন খরচের চেয়ে কম দামে বিদ্যুৎ বিক্রি করার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এটা একটা আমরা জানি যে বিদ্যুতের লস হচ্ছে, পিডিবি অনেক লস করছেন, এবং এই লসটার কারণ হলো আমরা যে উৎপাদন খরচ করছি আর তার চেয়ে আয় করছি, তার চেয়ে যে রেটে দিয়ে আয় করছি সেই রেটে আয় করে আমাদের পোষাতে পারছি না। আমাদের সরকারি পাবলিক কোষাগার থেকে আমাদেরকে ভর্তুকি দিতে হয়। সেই ভর্তুকি দেওয়া হচ্ছে 23-24 সালে বিদ্যুৎ খাতে ভর্তুকি নির্ধারণ করা হয়েছিল 39,406 কোটি টাকা। কিন্তু দেখা যাচ্ছে সে সময় পাওয়ার স্টেশনগুলোকে সেই ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে 32,000 কোটি টাকা। সেটা বলা হয় মোট ভর্তুকির 81% এই খালি ক্যাপাসিটি চার্জ দেওয়ার জন্য দেওয়া হয়েছে, এবং এই 81%-এর জন্যই আমাদের বিদ্যুৎ পিডিবি লস করছে, এবং এই লসটা ম্যানেজ করার জন্য আমাদেরকে ভর্তুকি দিতে হচ্ছে। এখন ভর্তুকি উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যে ভর্তুকি উঠিয়ে দেওয়া হবে লস কমানোর জন্য। ভর্তুকি উঠলে গ্রাহকরা এই টাকাটাই দিবেন। কিন্তু আমার কথা হলো সেই একই জিনিস, এই লসটা যেহেতু হচ্ছে ক্যাপাসিটি চার্জ এক্সট্রাভাবে দেওয়ার জন্য, তো এখন যে আমি যেভাবেই টাকা তুলি ওইখানে খাতেই তো যাবে, এবং বারে বারে যখন আমি দাম বাড়িয়ে তুলবো গ্রাহকদের, তখন তো মনে হবে যে আমি তো এই ক্যাপাসিটি চার্জ দেওয়ার জন্যই দাম বাড়াচ্ছি। ক্যাপাসিটি চার্জ যদি আমাকে না দিতে হতো বা কম দিতে হতো যদি আমি, তাহলে আমার দাম এত বাড়াতে হতো না। এখানে আরেকটা কথা আছে, সেটা হলো যে ক্যাপাসিটি চার্জ সামনে আরো বেশি দিতে হবে। অনেকে আমাকে বলেছেন যে আরো কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র অলরেডি প্রোডাকশনে গেছে এবং যাচ্ছে সামনে, যেগুলোর ক্যাপাসিটি চার্জ আসবে যদি আমরা ব্যবহার না করি। যেহেতু এখনই আমরা ব্যবহার করতে পারছি না, সামনেও ব্যবহার করতে পারবো না। সেখানে বলছে যে দুটো গ্যাস চালিত বড় বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন গেছে। মেঘনাঘাটের সামিট এবং ইউনিক গ্রুপের প্ল্যান্টের ক্ষমতা ধরেছে 1167, এটা এক্সট্রা যোগ হয়েছে। আবার একটা রিলায়েন্স গ্রুপের 718 মেগাওয়াট একটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরুর অপেক্ষা আছে, যে কোনো সময় উৎপাদন হবে। তাহলে এর জন্য আবার ক্যাপাসিটি চার্জ দিতে হবে। তাহলে যেটা দাঁড়ালো আলটিমেটলি আমাদের জনগণের অর্থে ভর্তুকির প্রয়োজন হয়েছিল পিডিবির লোকসান কমানোর জন্য। বাস্তবে ক্ষতির কারণ ছিল পিডিবির লোকসান, কারণ ছিল বেসরকারি ভাড়া করা বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের জন্য। এখন বিদ্যুতের দাম বাড়িয়ে গ্রাহকদের ঘাড়ে সরাসরি বোঝা চাপিয়ে ভর্তুকির অঙ্ক কমানো হচ্ছে ঠিকই, কিন্তু বাড়তি দাম দিয়ে যে টাকাটা বাড়তি উঠানো হচ্ছে সেই অধিকাংশ একই খাতে অথবা ক্যাপাসিটি চার্জ হিসেবে ব্যবহার করা হবে। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন না করে বসিয়ে রেখে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের জন্য তার মালিকদের বিদ্যুতের দাম বাড়িয়ে বাড়তি আদায়ের সিংহভাগই দেওয়া হবে। মানে স্পিকার, অন্য ভাবে বলা যায় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে যে ক্যাপাসিটি চার্জ ও অন্যান্য খরচ দেওয়া হচ্ছে সেটি বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রধান কারণ। এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র না থাকলে বা সংখ্যায় কম হলে বিদ্যুতের দাম বাড়াতে হতো না বা এত বেশি পর্যায়ে বৃদ্ধির দরকার হতো না। মানে স্পিকার, আমি 2010 থেকে 2024 পর্যন্ত বিদ্যুতের মূল্য বৃদ্ধির একটা চার্ট করেছি এখানে। হ্যাঁ, সেখানে দেখবেন যে 2010-এ যেটা 3 টাকা 73 পয়সা ছিল, সেটা 2024-এ 8 টাকা 70 পয়সা গড়ে আর কি দাম বেড়েছে, এবং প্রতি বছর বাড়ছে। এবং এখন IMF একটা কন্ডিশন দিয়েছে যে আরো বাড়াতে হবে, প্রতি বছর 3 বার করে বাড়াতে হবে। এখন 3 বার করে বাড়ায় আমরা টাকা দিব, এবং এরপরে এই টাকাগুলি আসলেই হয়তো দরকার ছিল কিনা, এই যে ক্যাপাসিটি বড় করে ক্যাপাসিটি তৈরি করা যেটা প্রয়োজন ছিল কিনা, এটা আমার মনে হয় এটা বিবেচনার করার এবং পরীক্ষা করার দরকার এসে গেছে। আমি বিদ্যুৎ সম্পর্কে আর একটি কথা বলবো মানে স্পিকার, যেখানে আমাদের বিদ্যুৎ চাহিদা বর্তমানে 13,000 থেকে সর্বোচ্চ 17,000 মেগাওয়াট, সেখানে 27,000 মেগাওয়াটের উপরে সক্ষমতা তৈরি করা হলো কেন? আমার জানা মতো সক্ষমতা বৃদ্ধি অব্যাহত আছে। এত প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, দেশি বিদেশি ঋণ বাড়ছে। বিদেশি ঋণের প্রায় 20% নেওয়া হয় বিদ্যুৎ খাতের জন্য। বিদ্যুৎ খাতের ব্যবহার বাড়ার জন্য যে অর্থনীতির যে গতি, সেটা তো আমরা লক্ষ্য করছি না। ফলে প্রশ্ন, কোন প্রাক্কলনের কি এস্টিমেটের ভিত্তিতে এই ডিমান্ড ক্যালকুলেশন করো, কোন ডিমান্ডের ভিত্তিতে এই এক্সট্রা ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে বা প্রোডাকশন বাড়ানো হচ্ছে, এটা আমার কাছে একটা প্রশ্ন। সাধারণ জনগণের হয়ে আমি এই প্রশ্নটা রাখতে চাই। অনেক বিশেষজ্ঞের মতে বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ না করলে বিনিয়োগ আসবে না, এটা বলা হয়। কিন্তু অনেকে আমাকে বলেছেন, যারা বিশেষজ্ঞ এই লাইনে কাজ করেন, বলছে কথাটা সর্বতভাবে সত্য নয়।
আমাদের দেশে আমার জানা মতে আমরা কোনো সময় চেষ্টাই করিনি যে ক্যাপাসিটি চার্জ না দিয়েও বিনিয়োগ আনা যায় কিনা। হয়তো দেখা যেত যেখানে আনার সম্ভাবনা ছিল, কিন্তু আমরা সেটা জানি না। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলি দেশীয় মালিকানাধীন। এখানে আরেকটা প্রশ্ন আসছে, বারে বারে এই কথাগুলি অনেক সময় অনেক জায়গায় আমি শুনি, কিন্তু তাদের বিদেশি মুদ্রায় পেমেন্ট করার কতটা যুক্তিসঙ্গত? তারা তো দেশীয় ব্যবসা করছে, দেশীয় সবাই আমরা ব্যবসা বাণিজ্য করলে, দেশের ব্যবসা করলে দেশেই টাকা পাবো, আমরা বিদেশি মূল্যে কেন দেবো? আর একটা জিনিস হলো, ব্যাংকিং খাতের নিয়ম হলো 25%-এর বেশি কোনো কোম্পানিকে ঋণ দিতে পারবে না, মূলধনের 25%-এর বেশি। এখানে কিন্তু 100% তারা নিয়ে যাচ্ছে। তো এই ধরনের এক্সট্রাঅর্ডিনারি সুযোগ দিয়ে ব্যাংকিং খাতের উপর একটা বাড়তি ঝুঁকির সৃষ্টি করা হচ্ছে কিনা, এটা আমার প্রশ্ন মানে স্পিকার। তো আমি এই বিদ্যুৎ খাত সম্পর্কে এইটুকুই বললাম মানে স্পিকার। আমার যদি কথার মধ্যে কোনো ভুল থাকে, এগুলো তথ্য ভুল থাকে, তার জন্য আমি দুঃখিত। তবে আমি মনে করি যে এগুলো যাচাই করা দরকার এসে গেছে মানে স্পিকার। এবার আমি প্রাকৃতিক গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাই। এটাতে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা একটা ভয়াবহ পরিস্থিতি। আমাদের মনে হচ্ছে যে আমরা জ্বালানি নিরাপত্তাহীনতার মধ্যে পড়তে যাচ্ছি কিনা, এটার জন্য আমি কিছু বিশ্লেষণ দেব মানে স্পিকার। আমাদের দেশের প্রাকৃতিক গ্যাস সরবরাহ পরিস্থিতি হলো, দৈনিক গ্যাসের মোট চাহিদা 3880 মিলিয়ন কিউবিক ফিট পার ডে। সেখান থেকে সরবরাহ করা হয় 824 ঘাটতি রাখা হয়। এটা দেওয়া সম্ভব হচ্ছে না, আমরা দিতে পারছি না এখনই। ফলে আমরা সরবরাহ করতে 3056 মেগাওয়াট সরবরাহ করছে এটাই। আর বাকিগুলো ঘাটতি হিসেবে আছে, ওটা বিভিন্ন জায়গায় ঘাটতির যে ফল, এটা আমি পরবর্তীকালে দেখাবো। অনেক জায়গায় ইন্ডাস্ট্রিতে, অনেক ক্ষেত্রে বিদ্যুৎ কেন্দ্রে, অনেক শিল্প অঞ্চলে গ্যাস পাচ্ছে না, কেননা আমরা ঘাটতি করেছি। আমরা অলরেডি সম্পূর্ণ গ্যাস দিতে পারছি না। যেটা দিচ্ছি সেটার মধ্যে দুটো সোর্স আছে, একটা হলো আমরা দেশীয় গ্যাস ফিল্ড, আর একটা হলো বিদেশ থেকে এলএনজি ইম্পোর্ট করা। এই দেশীয় গ্যাস ফিল্ডের মধ্যেও দুটো ভাগ আছে। একটা তো রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানির মাধ্যমে সরবরাহ, কতগুলো আছে আমাদের দেশের বাফেক্স ইত্যাদি যারা চালায়, পেট্রো বাংলা, তারাই এক্সট্রাক্ট করে, সেখানে 791। আর আন্তর্জাতিক দুটো তেল কোম্পানির মাধ্যমে 1224 মেগাওয়াট দিয়ে 2025 মিলিয়ন কিউবিক ফিট পার ডে করা হয়। ফিগারগুলো ওখানে আছে মানে স্পিকার। আমি বলতে চাচ্ছি যে এখানে যেটা আন্তর্জাতিক যে কোম্পানিগুলো এখানে করছে, শেভরনের 3টা বা 4টা আছে, তার মধ্যে বিবিএনআই সবচেয়ে বড়। সেই বিবিএনআই 33% প্রোডাকশন হচ্ছে এখন টোটাল প্রোডাকশনের। সেই বিবিএনআর প্রোডাকশন থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো একটা বড় ডেঞ্জারাস ব্যাপার, কেননা বিবিএনআর যে রিজার্ভ ক্যালকুলেট করা হয়েছিল, এটা আমাদের এখন যে চাহিদা তার মোট 1/3। এটা এখন বিশাল একটা বিবিএনআই করছে 1016 মিলিয়ন, 1016 মিলিয়ন কিউবিক ফিট। এটাতে সার্ভে করে দেখা গেছে যে আমাদের এটার মজুদ যেটা ছিল প্রথমে হিসাব করা হয়েছিল 5.3 ট্রিলিয়ন কিউবিক ফিট, সেটা পরবর্তীকালে আবার অ্যাসেস করে 5.7 পাওয়া গেছে। তারপরেও আমাদের যে ব্যবহার করছে তার হিসাবে, সরকারি হিসাবে, এটা নভেম্বরের মধ্যে সম্পূর্ণ গ্যাস এক্সস্ট হয়ে যাওয়ার কথা, মানে এক্সস্ট হয়নি। এটা আমাদের সৌভাগ্য, 5-6 মাস চলছে, যে কোনো সময় এই গ্যাস ক্ষেত্রটি বন্ধ হয়ে যেতে পারে। তার মানে উই আর এ ভেরি বিগ রিস্ক। আমাদের একটা বিশাল অঙ্কের গ্যাস, এটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, বিবিএনআই গ্যাস ফিল্ড। আর তাছাড়া কাজেই আমাদের যদি এটা কোনো কারণে বন্ধ হয়ে যায়, এগুলো আমি পেট্রো বাংলা থেকে অনেক চেষ্টা করে এই নিউজগুলো নিয়েছি, আমি জানি না সবাই জানেন কিনা, এগুলো হয়তো ভুল হলে আমি খুশি হব। কিন্তু বিবিএনআই তাদের লাইফ শেষ হয়ে গেছে, সার্ভে করে যে লাইফ ছিল সেই আবার পুনরায় সার্ভে করে যেটা পাওয়া গেছে, আগে ছিল সেপ্টেম্বর, এখন তারা বলছে নভেম্বর, এখন তারা বলছে নভেম্বরে সব শেষ, এখন আমাদের হিসাবে যে কোনো সময় এটা বন্ধ হয়ে যেতে পারে। তো সেখানে আমি যেটা বুঝতে পারছি সেটা হলো বর্তমানে ঘাটতি আছে আমাদের 824 মিলিয়ন কিউবিক ফিট পার ডে, আর বর্তমানে আমদানি করা হয় 1041 মিলিয়ন কিউবিক ফিট পার ডে, এটা এলএনজিতে করা হয়। বিবিএনআই গ্যাস কেন্দ্র বন্ধ হলে আরও 1016 মিলিয়ন কিউবিক ফিট আনতে হবে। বর্তমান প্রতি বছর এলএনজি আমদানির জন্য আনুমানিক বলছি $2 বিলিয়ন। আর যদি আমাকে আবার বিবিএনআইয়ের জন্য আনতে হয় তাহলে $4 বিলিয়ন হয়তো আমার লাগবে এই গ্যাসটা আনার জন্য। আর সেখানে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো খালি গ্যাস আনলেই হবে না, গ্যাসকে এখানে আমাদেরকে দুটো প্ল্যান্ট আছে আমাদের,
সেটা হলো ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট। এটা এখন 500 মিলিয়ন কিউবিক ফিট করে দুটো আছে, সেই দুটো দিয়ে আমরা কাজ চালাচ্ছি। এখন এটা যদি আবার নতুন করে কিনতে হয় তাহলে আবার দুটোকে দিতে হবে, এবং যেটা আমাদের প্ল্যান্ট একটা তৈরি করা হচ্ছে অনশোর, এটা আরও 2-3 বছর লাগবে। আর এখন কথা হলো গ্যাস কিনে আনলে তো হবে না, গ্যাসটা কিনে আনে রিগ্যাসিফিকেশন করে যদি পাইপলাইনে দিতে হয়, পাইপলাইনে দিয়ে দেওয়ার জন্য ওই ক্যাপাসিটি আছে কিনা আমি খবর নিতে পারিনি। আমি চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, কেননা যে ক্যাপাসিটিতে এখন চড়ছে সেই ক্যাপাসিটির চেয়ে বেশি ক্যাপাসিটি ছাড়া ওখানে গ্যাস দিতে পারে না। আমি কথাগুলো বলে যদি ভুল হয়, ভুল হতে পারে, কথা তো খুব বেশি বলার সুযোগ হয় না, কেননা আমি মনে করি যে আমাদের যেটা কনসার্ন এটা সারা জাতির কনসার্ন, সরকারের কনসার্ন, হয়তো সরকারি পর্যায়ে সবাই এটা জানেন না, সেই কারণে আমি মনে করি এটা বলা উচিত। যদি ভুল হয়, আমার তথ্যগুলি যদি সঠিক না হয় আমি খুশি হব। কাজে আমি মনে করছি আমরা একটা জ্বালানি নিরাপত্তাহীনতার দিকে যাচ্ছি, যে কোনো সময় জ্বালানি, এবং সেখানে হঠাৎ করে আমরা আনতে পারবো কিনা, এবং সেই জ্বালানি আনলে আবার এখানে দিতে পারবো কিনা, দেওয়ার পরে এটাকে সঞ্চালন লাইনে নিতে পারবো কিনা, এগুলো নিয়ে একটা সন্দেহ দেখা দিচ্ছে। কাজে আমাদের কথা যেটা, সেটা হলো আমাদেরকে নতুন গ্যাস ফিল্ড অনুসন্ধান করতে হবে। কেন এখন দেখা যাচ্ছে যে আমাদের লোকাল, আমাদের যে লোকাল এক্সপার্টাইজ আছে, যারা আমাদের কোম্পানি, তারা অনেক সস্তা দরে অনেক ভালো গ্যাস উত্তোলন করতে পারে, আমি হিসাবে দেখলাম। আর যেটা ফরেন কোম্পানি এসে করছে তারাও ভালো সস্তা দরে দিতে পারে, তাদের খরচটা বেশি হয়। আমাদের রাষ্ট্র 4 বছর হিসাবে দেখা গেছে রাষ্ট্রায়ত্ত গ্যাস উত্তোলন কোম্পানি 26% গ্যাস সরবরাহ করে, খরচ করে মাত্র খরচের 5.25%। 5% দিয়ে 26% সরবরাহ করে, আর আন্তর্জাতিক গ্যাস উত্তোলন করে 40% সরবরাহ করে, যারা আমাদের দেশেই আন্তর্জাতিক কোম্পানি, কিন্তু মোট ব্যয়ের 17% মতো তাদের ব্যয় দিতে হয়। আর এলএনজি আমদানি করে আমরা 34% এখন ম্যানেজ করছি, 33 থেকে 34% আমাদেরকে 77% টোটাল খরচ এলএনজি থেকে দিতে হয়। কাজে আমাদের দেশের প্রোডাকশন করার উচিত ছিল, আগের থেকে চেষ্টা করা উচিত ছিল। এখন আমার মনে হয় এখন হাই টাইম এটা করা হচ্ছে। আমি কালকে দেখলাম যে কতগুলো কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে কোম্পানির সঙ্গে, কিন্তু সেখানে কতদিন লাগবে কি হবে আমি জানি না। আগে দিলে আরও ভালো হতো, কেননা তেল এলপিজির যেটা এলএনজির দাম, আমাদের দেশের থেকে গ্যাস করলে আমাদের যদি 1 ইউনিটে $1 থেকে $3 খরচ হয়, দীর্ঘমেয়াদী চুক্তিতে হচ্ছে এখন $12 1 ইউনিট, মানে 1000 কিউবিক ফিট, 1 মিলিয়ন বিটিইউ। আর স্পট মার্কেট থেকে গেলে $35 থেকে $40 লাগে। সেটা যদি আমরা নিজের থেকে করি, অনেক অনেক সস্তা দরে আমরা করতে পারবো, এবং এটা এখন উত্তোলন করা দরকার। এবং সেখানে আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে, সেখানে আমি আমার হিসাবে বাংলাদেশের পশ্চিম ও দক্ষিণ এলাকায় অনাবিষ্কৃত গ্যাসের মজুদ রয়েছে। ইউএসজিএস অ্যান্ড পেট্রোবাংলা যৌথ জরিপে 32 TCF এবং 2018 সালে ডেনমার্ক এবং র্যাম্বল পরামর্শ কোম্পানি জরিপে 34 TCF এর প্রাকৃতিক গ্যাসের মজুদ পাওয়া যাওয়ার সম্ভাবনা বলেছেন। এখানে অনুসন্ধান করা দরকার, এবং অনুসন্ধানের সময় আমি মনে করি যে অনুসন্ধানের সময় আমাদের দেশি কোম্পানিগুলো দিলে, দেশি কোম্পানিকে যত বেশি আমরা সুযোগ সুবিধা দিব তত আমরা লাভবান হব, এবং এটা যত তাড়াতাড়ি করা সম্ভব সেটা করা উচিত। তার জন্য হয়তো দরকার হলে এখানে যদি স্পেশাল কোনো ব্যবস্থা করতে হয় তাও করা উচিত, কেননা তাদেরকে অনেক সময় বলা হয় যে তারা এক্সপার্ট নয়, তারা পারে না, কিন্তু আমরা দেখেছি যে হিস্ট্রিক্যালি ফিগার আমি চেক করে দেখেছি যে তাদের যে কয়েকটাতে তারা করেছে সেখানে তারা যথেষ্ট ভালো করেছে। তারা 18টি কূপ খনন করে রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানি 9টি গ্যাস পাওয়া গেছে, 50% সফলতা। আর তাদের খরচ হয়েছে 6,832 কোটি টাকা। আর আন্তর্জাতিক গ্যাস কোম্পানি আমাদের দেশে খুঁড়েছে 56,545 কোটি টাকা, 8টি কূপ খনন করেছে, 2টিতে গ্যাস পাওয়া গেছে, তাদের সাকসেস রেট হলো 25%। তো আমার কথা হলো গ্যাস সেক্টরে এই কথা বলে আমি শেষ করতে চাই যে দেশীয় গ্যাস কোম্পানিগুলোকে গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া উচিত। আমাদের বিদেশি কোম্পানিকে এ কাজে নিয়োজিত করা যেতে পারে, করা হচ্ছে, আমি কালকে দেখলাম, তবে আরও ভালো করে বেশি করে করা উচিত। আর গ্যাস অনুসন্ধানের মাধ্যমে গ্যাস প্রাপ্তি সাপেক্ষে আগামীতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নির্ভরশীল বিষয়টি খুব সিরিয়াসলি এটা দেখা উচিত। আমরা গ্যাসের উপরে জ্বালানির বিষয়ে যথেষ্টভাবে নির্ভরশীল হয়ে গেছে। মানে স্পিকার, আমি এখানে আর 2-1টি কথা বলবো, আর বেশি কথা বলবো না। আমাদের কয়েকদিন আগে মেট্রো রেল হলো, আমরা সবাই খুশি হয়েছি, মেট্রো রেল নিয়ে আমরা খুব গর্বিত। কিন্তু আমি কয়েকটা জিনিস দেখতে চেষ্টা করলাম, সেখানে গিয়ে যেটা দেখলাম মেট্রো রেলের নির্মাণ খরচ অনেক বেশি হয়েছে পৃথিবীর যে কোনো জায়গার চেয়ে। হায়দ্রাবাদ ভারতে 316 কোটি টাকা পার কিলোমিটার খরচ হয়েছে,
জয়পুরহাট ভারতে 346 কোটি টাকা পার কিলোমিটার খরচ হয়েছে। আহমেদাবাদ ভারতে 420 কোটি টাকা পার কিলোমিটার খরচ হয়েছে। বেঙ্গালুরু ভারতে 540 কোটি টাকা পার কিলোমিটার খরচ হয়েছে। কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো রেল এক্সটেনশন হুগলি নদীর নিচে দিয়ে গেছে, সেটা 110.8 কিলোমিটার 6 মার্চ উদ্বোধন হয়েছে, 1048 কোটি টাকা পার কিলোমিটার হয়েছে। আর দুবাইয়ে চালকবিহীন 70 কিলোমিটার, সেটা হচ্ছে 709 কোটি টাকা পার কিলোমিটার। আর আমাদের MRT 6 উত্তরা টু মতিঝিল 21.6 কিলোমিটার খরচ হয়েছে 1534 কোটি টাকা পার কিলোমিটার। আর MRT গাবতলী 5 দাসেরকান্দি 17.2 কিলোমিটার 3175 কোটি টাকা কিলোমিটার পার কিলোমিটার খরচ। MRT 1 বিমানবন্দর কমলাপুর প্লাস পূর্বাচল 31 এত 1682 কোটি টাকা পার কিলোমিটার খরচ হয়েছে। এগুলো সরকারি হিসাব। আর দুটো জিনিস আমি সবসময় বলি, এখনো বলছি, আমাদের দেশে কতগুলো জিনিসের মানুষের আস্তে আস্তে ভুলে যাচ্ছে। সেটা হলো আমাদের যে একটা বিরাট অঙ্কের চুরি হয়েছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছিল। রিজার্ভ চুরির তারিখ ছিল 4 ফেব্রুয়ারি 2016। চুরি হওয়া অর্থের পরিমাণ $81 মিলিয়ন। কিছু উদ্ধার হয়েছে 25 মিলিয়নের মতো। চুরির বিষয়ে মামলা হয়েছে 15 মার্চ 2016 সালে। মামলার সময় অতিরিক্ত 8 বছর 1 মাস 21 দিন। তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানো হয়েছে 78 বার। তো এইটা হলো যে, আর একটা শুধু আমরা বারে বারে বলি, একটি শেষ করব। মানে স্পিকার, সাগর রুনি হত্যাকাণ্ড হয়েছে 11 ফেব্রুয়ারি 2012, এটা গতবার আমি বলেছিলাম। সেখানে এখন 8 বার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে, 108 বার তদন্ত প্রতিবেদনের তারিখ পরিবর্তন করেছে। মামলার বয়স হয়েছে 12 বছর 2 মাস 27 দিন, এখনো ইনকোয়ারি শুরু হয়নি। তো এগুলো আমি মনে করি যে এগুলো বিচার, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। বিলম্বিত বিচারহীনতা সৃষ্টি করে। বিচারহীনতার সংস্কৃতি আমরা তৈরি করছি কিনা, এই বিষয়টি আমাকে ভাবিয়ে তোলে অনেক সময়। সেই জন্যই কথাগুলো বললাম। মানে স্পিকার, সংসদ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি মন্ত্রী পরিষদের সকল সম্মানীয় সদস্যবৃন্দকে। আরও ধন্যবাদ জানাচ্ছি সংসদের উপনেতা, চিফ হুইপ, বিরোধী দলীয় উপনেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, হুইপবৃন্দ, বিরোধী দলীয় ও সকল সংসদ সদস্যদের। চলতি অধিবেশনে সংসদ কার্যক্রমে জড়িত সংসদ সচিবালয়ের সকল কর্মকর্তা কর্মচারী, গণপূর্ত বিভাগ, বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং আইন শৃঙ্খলার কাজে জড়িত সকল কর্মকর্তা কর্মচারীকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা গোলাম মোহাম্মদ কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ সমাপনী বক্তব্যের জন্য।